আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। আমরা 13,499 টাকায় টেকনো স্পার্ক 40 মোবাইলটা নিয়ে আলোচনা করেছি। তার পাশাপাশি টেকনো স্পার্ক 40 প্রো মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 19,999 টাকা এসেছে, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো হলো টেকনো স্পার্ক 40C মোবাইলটাকে নিয়ে। এইটার প্রাইস হলো 12,499 টাকা এবং সেই সাথে টেকনো তাদের স্পার্ক 40 সিরিজের 4 নম্বর ফোনটা বাংলাদেশে কয়েকদিনের মধ্যে অফিসিয়ালি লঞ্চ করবে। অর্থাৎ যে আমার হাতে থাকা এই ফোনটা, যেটা হলো টেকনো স্পার্ক 40 প্রো প্লাস, এই ফোনটা আসতে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং প্রাইসে আপনারা পাবেন। তো মোটামুটি ধরে রাখেন 12 থেকে 25-26 হাজার টাকার মধ্যে আমরা 4টা ফোনই বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি টেকনো স্পার্ক 40 সিরিজে দেখতে চাচ্ছি। যাই হোক, এই ফোনটা যদি আমি বিশেষত্বর কথা বলি শুরুতেই, সেটা হলো এটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। তার পাশাপাশি IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে এবং ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। সো 12,499 টাকা হিসাবে এই ফোনটা অ্যাকচুয়ালি কেমন, আমাদের ইউজ করে এটা কেমন লেগেছে, তার সব কিছু নেই আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মোবাইলটার বক্স কন্টেন্টের কথা বলতে গেলে আমরা মোবাইলটা অ্যাকচুয়ালি ফুল বক্স আকারে পাইনি, জাস্ট মোবাইলটাই পেয়েছি। সো বক্স কন্টেন্টটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট বক্সে তো যা যা থাকা তা থাকেই। বাট মেইনলি এটার সাথে আপনারা 18 ওয়াটের চার্জার পাবেন। আর ফোনটা যদি ডিজাইন বিল্ড কোয়ালিটির কথা বলতে চাই, ডিজাইনটা আমরা জানি যে এটা অনেকটা দেখতে আইফোনের মতো, মানে নাম্বার সিরিজের ফোনের মতো, প্রো বা প্রো ম্যাক্সের মতো না। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে দুইটা ক্যামেরার মতো দেখতে মনে হলো, একটাতেই ক্যামেরা রয়েছে, আরেকটাতে আপনারা চাইলে ভবিষ্যতে হয়তো ক্যামেরা অ্যাড করতে পারবেন। যাই হোক, জোকসের পার্ট, যে বিষয়টা বলতে চাচ্ছি, এই ফোনটাতে IP64 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ লং টাইম যখন আপনি ফোন ইউজ করবেন তখন অনেক সময় পানি টানিতে পড়ে যেতে পারে, সাথে সাথে তুলে ফেললে এই ফোনটার কিছুই হবে না। সেই সাথে মোবাইলটা আউটডোরে ইউজ করার সময় আমরা কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি। তার প্রধান কারণ হলো এটা পিক ব্রাইটনেস 700 নিটস। সো যখন আপনি একদম দুপুরের দিকে ফোনটা ইউজ করবেন তখন কিছুটা লো ব্রাইটনেস মনে হবে। তার পাশাপাশি ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ওভারঅল বেশ ভালোই কাজ করে, টাচ করার সাথে সাথেই আনলক করছিল। মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, তবে 4GB র্যামের পাশাপাশি 4GB ভার্চুয়াল র্যাম রয়েছে। এবং তার পাশাপাশি ফোনটার UI এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা টেকনো স্পার্ক 40 এবং 40 প্রোতে খুব একটা এক্সট্রা অ্যাপস বা অ্যাডস দেখি নেই, কিন্তু এটাতে প্রচুর ব্লটার এবং আননেসেসারি অ্যাপস রয়েছে। এটাতেও যদি না থাকতো খুব ভালো হতো, বিকজ এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোনগুলোতে র্যাম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ইস্যুস, কারণ এটাতে র্যাম তার অনেক বেশি থাকে না। সো এই ফোনে যদি অনেক অ্যাপস থাকে, সো ফোন ল্যাগ করার একটা স্কোপ থাকে। যদিও আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি, তবে আমি বলবো যে আপনি এক্সট্রিম মাল্টিটাস্কিংয়ে কিছুটা বেগ পেতে হবে এই ফোনে, যেহেতু এটা একটা 4GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন। ফোনটা যদি 6GB র্যাম ভ্যারিয়েন্টের হতো খুবই ভালো হতো। যাই হোক, এই ফোনটার ব্যাটারি হলো 6000 মিলিঅ্যাম্পিয়ার, সাথে 18 ওয়াটের চার্জার রয়েছে। 6000 মিলিঅ্যাম্পিয়ার ভেরি গুড। একবার চার্জ দিলে আমরা প্রায় নির্দ্বিধায় 2 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। বাট দ্য ফ্যাক্ট ইজ 18 ওয়াটের চার্জারটা একটু বেশি কম হয়ে গিয়েছে। এটা যদি আরেকটু বেশি ওয়াটের চার্জার হতো তাহলে একটু দ্রুত চার্জ হতো। তবে ম্যাটার অফ ফ্যাক্ট হলো যেই প্রাইসে ফোন আসছে সেই হিসাবে আবার ঠিকঠাকই আছে। তবে লং টাইম অর্থাৎ টানা এই মোবাইলটাতে আমরা অনেক ভিডিও দেখেছি। এক্সট্রিম গেমিং আমরা করিনি, কারণ এটা গেমিং সেন্ট্রিক ফোন না। তো টানা ভিডিও দেখে এই ফোনটার আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি, SOT বা স্ক্রিন অন টাইম পেয়েছি অ্যারাউন্ড 7 থেকে 8 আওয়ার্সের কাছাকাছি। এই মোবাইলটা রেয়ার প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, এবং এই ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি ছবিগুলো খুব একটা ব্রাইটার আসেনি, ডিটেলসেরও বেশ ঘাটতি রয়েছে। তবে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি ঠিকঠাক আছে। পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি মোবাইলটাতে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। বাট যেহেতু মোবাইলটাতে জাইরো EIS বা OIS নাই, সো ভিডিও শুট করার সময় আমরা বেশ ভালো পরিমাণ শেকি ফিল পেয়েছি। এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ অনেকেই আছে যে সেলফি ক্যামেরা যে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোনগুলো থাকে সেটা 5 মেগাপিক্সেলে দিয়ে থাকে, বা টেকনো এটাতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে এবং ছবি তোলার সময় আমরা কিছুটা হলো বেশ ভালো ডিটেলস পাচ্ছিলাম। তবে হ্যাঁ, প্রপার লাইট কন্ডিশনে আপনাকে ছবি তুলতে হবে, সো দেন ছবিগুলো একটু ব্রাইটার আসবে এবং ডিটেলসও মোটামুটি ভালো আসবে। সেই সাথে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ওভারঅল ওকে লেভেলে আছে, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক আছে। এবং এই মোবাইলটাতে ক্যামেরাটাও API সাপোর্ট নেয়, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলের ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি সাইজের 120 Hz রিফ্রেশ রেট সম্বলিত IPS LCD প্যানেলের ডিসপ্লে রেজুলেশন হলো 16/720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 272 PPI। এবং ফোনটা ইউজ করতে যে যদি আমি রিফ্রেশ রেটের কথা বলতে যাই, ওভারঅল আমরা আসলে 60 Hz রিফ্রেশ রেটেই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এর উপরে আসলে অপশন থাকলেও আমার মনে হয় যে 90 Hz পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। 120 Hz খুব একটা পুশ করতে পারে না, আর এটা খুবই স্বাভাবিক। এই বাজেট রেঞ্জের ফোনে ফুল ফেসে
120 আসলে চালানোর কথাও না বা চলার কথাও না, বাট যেটা বলতে চাচ্ছি ফোনটা চিন এবং ভেজেলের কথা যদি বলতে চাই বাজেট হিসাবে ঠিকঠাক আছে। চিনটা যদি আরেকটু ছোট হতো আরেকটু বেশি ভালো লাগতো। তবে এই ফোনের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এটাতে পাঁচশো সেলফি ক্যামেরা তো রয়েছেই, বাট এটাতে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট রয়েছে। সো আপনি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও দেখতে পাবেন। নর্মালি এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে কিন্তু ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট থাকে না, কিন্তু এই ফোনটাতে আছে। ভেরি ইন্টারেস্টিং। তার এই মোবাইলটা যদি আমি প্রসেসরের কথা বলতে চাই, এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক হেলিও G81 এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং এই মোবাইলটার আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি 2,66,536। বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। ফোনটা দিয়ে আমরা গেম প্লে করা ট্রাই করেছি, যেহেতু 4GB র্যাম, সো আমরা পাবজি গেমটা ওইভাবে প্লে করিনি। তবে নর্মালি যে অ্যাশফার গেমসটা ছিল সেটা প্লে করেছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গেমটার কালার ডিটেলস যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছিল এই ফোনে। পারফরমেন্সও ওভারঅল ঠিকঠাক আছে। লং টাইম গেম প্লে তো হিট হয় না, আর অ্যাশফার যদিও ভারী গেম না, হিট হওয়ার মতো গেম না, বাট ওভারঅল গেম খেলে ভালো লাগছে অ্যাশফার গেমস। আপনারা চাইলে এই ফোনটাতে হয়তো বা কল অফ ডিউটি টুকটাক খেলতে পারবেন। তার পাশাপাশি মোবাইলটাতে আমরা সাবওয়ে সার্ফার স্টেপস গেমগুলো খেলেছি, সেটা বেশ কমফোর্টেবলভাবেই এই ফোন হ্যান্ডেল করতে পারছিল এবং আমরাও প্লে করতে পারছিলাম। তাই এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 4GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এসেছে, যার প্রাইস হলো 12,499 টাকা, অর্থাৎ 12,500 টাকার এই ফোনটি আমাদের কাছে ইউজ করে কেমন লেগেছে, কোন জিনিস ভালো লেগেছে, কোন জিনিস ভালো লাগে নাই, চলুন এবার আমরা সেটা জেনে নিই। এই মোবাইলটার ল্যাকিংসের কথা বলতে গেলে নাম্বার 1, যেই প্রাইস এসেছে প্রাইসটা খুব ভালো, বাট 500-1000 টাকা অ্যাড করে যদি 4GB জায়গায় 6GB র্যাম দেওয়া যেত বা 8GB র্যাম দেওয়া হতো তাহলে বেশ ভালো হতো। সেকেন্ড যে বিষয়টা হলো ফোনটার ইউআইতে প্রচুর আননেসেসারি অ্যাপস আছে, যেটা আমরা টেকনো স্পার্ক 40 বা 40 Pro তো এভাবে পাইনি। এটা না থাকলে একটু ভালো হতো, আমরা একটু বেশি ভালোভাবে মাল্টিটাস্কিং করতে পারতাম। দেন যে বিষয়টা হলো এই ফোনটার সাথে 18 ওয়াটের চার্জারটা আমার কাছে স্লাইটলি একটু কম মনে হচ্ছে, আর একটু বেশি ওয়াটের চার্জার থাকলে, যেহেতু এটা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিওয়ালা ফোন, সো দ্রুত চার্জ হতো, কারণ 18 ওয়াট একটু বেশি সময় লাগে। সেই সাথে ফোনটার ডিসপ্লেতে যে 120 Hz রিফ্রেশ রেটের কথা বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ফুল ফেসে ওইভাবে কাজ করে না। 60 Hz থেকে 90 Hz পর্যন্ত আমরা কমফোর্টেবলভাবেই পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটাতে কোনো ধরনের কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। আর এছাড়া যদি আমি ফোনটার ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1, ফোনটা কিন্তু বেশ হালকা পাতলা, হ্যান্ডি, একটু লম্বা টাইপের। সো যারা একটু মোবাইল হেভি ইউজ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। তার পাশাপাশি IP64 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। সো হাত থেকে একটু পানিতে টানিতে পড়ে গেলে বা ধুলাবালিতে পড়লেও এই ফোনটার ভিতরে সেগুলো ঢুকবে না, বাট সাথে সাথে আপনারা তুলে ফেলবেন, ডুবিয়ে রাখবেন না, তাহলে আবার প্রবলেম হবে। দেন এই ফোনটা যে বিষয়টা খুব বেশি ভালো লাগছে সেটা হলো আপনি যখন লং টাইম মিডিয়া কনজিউম করবেন, যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে আমরা এখন মুভি টুভি দেখি, আর এটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনে দেখা যায়, মানে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট রয়েছে। সো আপনি কিন্তু কমফোর্টেবলভাবেই অনেক মুভি ভিডিও এগুলো কনজিউম করতে পারবেন, যেটা খুবই খুবই ভালো। আর লং টাইম ওভার দ্য কল মানে টক টাইম সহ যদি চার্জ ব্যাকআপের কথা বলি, এটা বেশ ভালো ছিল। সেই সাথে ক্যামেরা পারফরমেন্স এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতো বলবো, এবং গেমিং এক্সপিরিয়েন্সও আমার কাছে সিমিলার অন্যান্য ফোনের মতো মনে হচ্ছে। তবে র্যামটা যদি একটু বেশি হতো তাহলে আমরা ওভারঅল একটু ভালো গেমিং করতে পারতাম। সো ওভারঅল যদি আমি এই ফোনটার ব্যাপারে কথা বলতে চাই, 12,499 টাকায় এআই যুক্ত, মানে এখন তো এআই এসে পড়েছে এবং এত কম দামের ফোনে এআই এবং এআই পারফরমেন্স মেনটেন করার জন্য কিন্তু অনেক ব্যাপার স্যাপার থাকে, বাট সেটা এই ফোনে রয়েছে। তার পাশাপাশি ওভারঅল যদি ভালো চার্জ ব্যাকআপ আপনারা কেউ পেতে চান, ভালো টক টাইম পেতে চান, লং টাইম ভিডিও ওয়াচ করতে চান, তাদের জন্য আমি মনে করি 12-13 হাজার টাকা বা 12,500 টাকার মধ্যে টেকনো স্পার্ক 40C অফিসিয়ালি রাইট নাও ওয়ান অফ দ্য গুড চয়েস। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে? টেকনো স্পার্ক 40C অর্থাৎ এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।